গতদিন আমরা 14 নম্বর পর্যন্ত করছিলাম, আজকে 15 নম্বর ম্যাট্রিক্স। তো 15 নম্বর ম্যাট্রিক্সে আছে যে সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। সমঘাতী বা এটাকে বলা হয় হচ্ছে আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। তো সমঘাতী বা আইডেমপটেন্ট ম্যাট্রিক্সটা কি? এটা হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সকে বর্গ করলে সেই ম্যাট্রিক্সই ফিরে আসে, তাহলে এ হচ্ছে সমঘাতী, ঠিক আছে। কোন একটা ম্যাট্রিক্সকে বর্গ করলে সেই ম্যাট্রিক্সই ফিরে আসবে স্কয়ার করলে। এটা এই ক্ষেত্রে এ একটা বর্গম্যাট হইতে হবে, সমঘাতী ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স, ওকে। এবং এই ক্ষেত্রে একটা বিষয় জানার যে এ স্কয়ার যখন এ আসতেছে, এর পরবর্তীতে যতই একে আরো পাওয়ার সংখ্যা বাড়ানো যায় না কেন, গুণ করা যায় না কেন, ওই পূর্বের ম্যাট্রিক্সই ফিরে আসবে, এটা আসবেই। যেমন তোমরা বাসায় একটু ট্রাই করো, আমি একটা ম্যাট্রিক্স দিই, 2 -2 -4 -1 1 3 4 -2 -3। তো বাসায় ট্রাই করো যে এটাকে বর্গ করলে দেখো কি ম্যাট্রিক্স ফিরে আসে। যদি আসে পূর্বের ম্যাট্রিক্স, তাহলে দেখবা এই ম্যাট্রিক্সে ফিরে আসলে তাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স, ওকে। 16 নম্বরটা হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত বা পিরিয়ডিক ম্যাট্রিক্স। আচ্ছা, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সটা কি? এটা একটা নির্দিষ্ট পর্যায় পর পর ওই ম্যাট্রিক্সটা ফিরে আসবে, একটা নির্দিষ্ট পর্যায়ে যে ওই ম্যাট্রিক্সটা ফিরে আসবে, এ কে বলা হয় পর্যায়বৃত্ত। কেমন? যেমন মনে করো যে a⁻³ ধরলাম, কোনো একটা ম্যাট্রিক্সকে 3 বার গুণ করার পরে যদি আবার সেই পূর্বের ম্যাট্রিক্সই ফিরে আসে, তাহলে এখানে এই যে এই এ কে বলা হয় পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। তো এটাকে যদি আমি a⁻³ কে যদি আমি k+1 এর হিসেবে করি, তাহলে কত আসে? 2+1। এইখানে অতএব তাহলে কে কত পাচ্ছি? 2। এই যে কে এর ভ্যালু যে 2 পাচ্ছি, এটাই হচ্ছে এর পর্যায়, তার মানে ও সেকেন্ড নাম্বার পর্যায়ে এসে ও আবার পূর্বের ম্যাট্রিক্সে কি আসছে? ফিরে আসছে, এখন কথা হচ্ছে, একটু আগেই আমরা পড়ে আসছি যে সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে a² = a হয়, তাহলে এটাকে কি a⁻k+1 আকারে লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। তখন এই 2টাকে কি লেখা যায় বলো? 1+1। তাহলে k = কত পাচ্ছি? 1 পাচ্ছি। সো এইখান থেকে একটা বিষয় আমরা পাই, সেটা কি? সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্সের ম্যাট একটি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, যার পর্যায় k = 1। অলওয়েজ k = 1 হবে, তার মানে যার পর্যায় একটা সমঘাতী ম্যাট্রিক্সের পর্যায় হচ্ছে 1, ঠিক আছে। আর যদি সমঘাতী না হয়, সেই ক্ষেত্রে আমার যে কোনো পাওয়ারে এসে যদি পূর্বের ম্যাট্রিক্স ফেরত আসে, তাহলে তাকে k+1 এর সাথে তুলনা করলে k এর ভ্যালু যা পাবা ওইটাই হচ্ছে তার পর্যায়, ওকে। পরেরটা হচ্ছে শূন্যঘাতী। তো 17 নম্বর শূন্যঘাতী বা
নীলপটেন্ট। আচ্ছা, শূন্যঘাতী বা নীলপটেন্ট ম্যাট্রিক্সটা কি? শূন্যঘাতী বা নীলপটেন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স তার পাওয়ার যদি শূন্য আসে, পাওয়ার মানে যে কোনো একটা গুণ করতে করতে যে কোনো একটা গুণনে যে তার টোটাল ম্যাট্রিক্সটা শূন্য চলে আসছে, তাহলেই তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। একে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। যেমন সাপোজ a টু দি পাওয়ার 3 তে আমি 0 পাইছি, a টু দি পাওয়ার 3 তে আমি যদি 0 পাই তাহলে a হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, অবশ্যই এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স কখনোই পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স না। কারণ দেখো, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কি ছিল যে a টু দি পাওয়ার 3 তে যে আমার পূর্বের ম্যাট্রিক্স পেয়ে পাইছি, বাট এইখানে তো তা না। এখানে আমি কি পাইছি? পূর্বের ম্যাট্রিক্স পাইছি, আমি শূন্য পাইছি যেটা পূর্বের ম্যাট্রিক্স না। আবার সমঘাতীতে কি পাইছি? a স্কয়ারে যে আমি a পাইছি। তাহলে আমাদের পর্যায়বৃত্তের ক্ষেত্রে a টু দি পাওয়ার 3 তে যখন শূন্য পাবো তখন a টু দি পাওয়ার 4 এও পাবো, a টু দি পাওয়ার 5 এও পাবো, তাই না? পূর্বের ম্যাট্রিক্সটা পাবো। বাট এই ক্ষেত্রে আমরা তো শূন্য পাইছি, আর শূন্য পাওয়া মানে হচ্ছে, মনে করো যে a টু দি পাওয়ার 3 তে যে যদি আমি শূন্য পাই তাহলে a টু দি পাওয়ার 4 এ যেও শূন্য পাবো, a টু দি পাওয়ার 5 এ যেও শূন্য পাবো। তো এইখানে তো আমি শূন্য পাচ্ছি, পূর্বের ম্যাট্রিক্স a পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না, তার মানে এটা অবশ্যই কোনো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স না। ওকে, এই জিনিসটা একটু খেয়াল করবা। এরপর দেখো, যেহেতু এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, তো শূন্যঘাতী ম্যাট্রিক্সের একটা বিশেষ নিয়ম ফলো করে। আমি একটা উদাহরণ দিই। সাপোজ এটা 4 4 -4 -4, তো এটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে কত পাচ্ছি? 4 4 -4 -4 টাইমস 4 4 -4 -4। তাহলে আমরা এটাকে যদি গুণ করি, 4 4 কত আসে? 16 -16, এটা আসে হচ্ছে -16 প্লাস, আচ্ছা প্লাস 16। আচ্ছা, সেকেন্ডটা যদি দিই, 4 4 16 -16 আসে, আর এইটা আসে হচ্ছে -16 প্লাস 16। তো কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি হচ্ছে 0 0 0 0। তো শূন্য পেয়ে গেছি। তো এটা শূন্যঘাতী, এটা তো শূন্য ম্যাট্রিক্স। তো a স্কয়ার সমান যদি শূন্য হয়, তার মানে পরবর্তীতে সকল পাওয়ারের ভ্যালুই আমাদের শূন্য ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে? তো এইখানে যেই জিনিসটা দেখার সেটা হচ্ছে আমাদের মূল ম্যাট্রিক্সের দিকে একটু তাকাও। এটা কত বাই কত ছিল? এটা ছিল হচ্ছে 2 × 2। যখন এটা 2 এর ক্রমে আসে তখন একে বর্গ করলেই শূন্যঘাতী ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, যে কোথায় গেল? আচ্ছা, যাই হোক, ব্যাপার না। এখান থেকে একটা জিনিস বলতে পারি যে আমাদের যখন a 3 × 3 ম্যাট্রিক্স হবে, তখন a টু দি পাওয়ার 3 কত হবে? শূন্য হবে। বুঝাইতে পারছি কিনা? যখন আমাদের ওইখানে কত ছিল? a ছিল হচ্ছে 4 -4, সরি 4 + 4 -4 -4। এটা যখন পাইছিলাম তখন a স্কয়ারের ভ্যালু পাইছিলাম 0। কেন? কারণ এটা ছিল 2 × 2। তো এখানে ক্রম ছিল 2, এখানেও ক্রম আমার কত? 2। এই পাওয়ার কত? 2। তো দুইটা যখন সেম আসে তখন সেটাই একমাত্র, যদি শূন্যঘাতী ম্যাট্রিক্স হয়, a যদি শূন্যঘাতী হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পাওয়ারটা 0 আসে।
পাওয়ার করলে স্কোয়ার করলে 0 আসে। এখন এইটা যদি আমাদের 3 টাইমস 3 হয় তাহলে অবশ্যই a টু দি পাওয়ার কিউব, যখন a আমার শূন্যঘাতী ম্যাট্রিক্স তখন a কে এর পাওয়ার যখন 3 হবে তখনই তার ভ্যালু 0 আসবে, তার আগে আসবে না। তো এইখান থেকে আরেকটা জিনিস দেখার আছে, সেটা কি a টু দি পাওয়ার 3 তে যেই যখন 0 হবে তার মানে a টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে a স্কোয়ার কখনোই 0 হবে না। যদি কখনোই 0 না হয় তাহলে আমাদের শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে a টু দি পাওয়ার k যখন 0 হলে যেখানে k a ম্যাটের কি ক্রম না, a ম্যাটের ক্রম মানে k টাইমস k ম্যাট্রিক্স, সাপোজ ধরো a ম্যাটের যদি ক্রম হয় তাহলে সেক্ষেত্রে a টু দি পাওয়ার k মাইনাস 1 কখনোই 0 হবে না। একইভাবে k মাইনাস 2 k মাইনাস 3 এটাও কখনো 0 হবে না। যেমন একটা এক্সাম্পল দিই, a টু দি পাওয়ার 4, মনে করো a হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, তাহলে a টু দি পাওয়ার 4 আমি ধরলাম a একটা 4 টাইমস 4 শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার এখানে যেহেতু 4 আছে তার মানে a টু দি পাওয়ার 4 এ যে আমাদের 0 হবে, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে a টু দি পাওয়ার কিউব কখনোই 0 হবে না। সিমিলারলি a টু দি পাওয়ার 4 মাইনাস 2 মানে a স্কোয়ার, এটাও কখনো 0 হবে না, এটা কখনোই 0 হবে না। এই জিনিসটা একটু মাথায় রাখবো, এই জিনিসটা অবশ্যই একটু মাথায় রাখবো। ওকে, নেক্সট আমাদের পরেরটা বলছে 18 নম্বর, এটা হচ্ছে অভেদ ঘাত, অভেদ ঘাতী বা ইংরেজিতে বলা হয় ইনভলন্টারি। ওকে, তো ইনভলন্টারি ম্যাট্রিক্সটা কি? যদি কোনো ম্যাট্রিক্সকে বর্গ করলে অভেদ ম্যাট্রিক্স আসে তাহলে ওই ম্যাট্রিক্সকে অভেদক বলা হয়, সরি অভেদ ঘাতী বলা হয়। যদি কোনো ম্যাট্রিক্স, সে ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি আমার অভেদক ম্যাট্রিক্স আসে তাহলে তাকে অভেদ ঘাতী বলা হয়। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে a এবং a ইনভার্স এই দুইটা সমান হয়ে যায়। ইনভার্স ম্যাট্রিক্স আমরা পরে আসবো, শেষের দিকে আলোচনা করব। a এবং a ইনভার্স এই দুইটা সমান হয়ে যায়, এটা স্টার মার্ক দিয়ে রেখে দাও, এটা ইম্পর্টেন্ট, খুব কাজে দেবে সামনে, ঠিক আছে। আচ্ছা, যেমন মনে করো a একটা ম্যাট্রিক্স আছে 1 3 0 -1, তো এটাকে যদি বর্গ করি a স্কয়ার 1 3 0 -1 টাইমস 1 3 সরি 1 3 0 যদি করি তাহলে এখানে কত আসে? 1 প্লাস 0, আচ্ছা 0 প্লাস 0, 3 একে 3 মাইনাস 3, 3 0 0 প্লাস 1, তো এটা থেকে আসতেছে কত 1001, তাহলে এটা পাচ্ছি কত i2, ঠিক আছে। আমরা একটা i2 ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি, তার মানে এই a ম্যাট্রিক্সটা কি? a ম্যাট্রিক্সটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, নেক্সট 19 নম্বরে বলছে যেটা, সেটা কি 19 নম্বর ম্যাট্রিক্স বিম্ব ম্যাট্রিক্স, কাজের জিনিস, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা খুব কাজের জিনিস, সামনে অনেক ক্ষেত্রে লাগবে। বিম্ব ম্যাট্রিক্সটা কি? কোন একটা ম্যাট্রিক্সকে সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করব, কলাম থেকে কলামগুলো সারিতে পরিণত হবে ও সারিগুলি বা রোগুলি কলামে পরিণত হবে। যেমন মনে করো এটা
ডাজন্ট ম্যাটার যে এটা বর্গ হবে কি না, এটা কখনোই ডিপেন্ড করে না। মনে করো এ একটা ম্যাট্রিক্স, ধরলাম 1 2 3 এ বি সি। ওকে, তাহলে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? সারিগুলি কি হবে? সারিগুলি কলাম, আর কলামগুলি সারিতে পরিণত হবে। তো যাই হোক, আমি এই সারিটাকে কলাম আকারে যদি লিখি তাহলে 1 2 3। একটা জিনিস দেখো, প্রথম সারি প্রথম কলামে আসছে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে যাবে, জাস্ট এইভাবে এরা পরিবর্তন করবে। তো যাই হোক, এখন প্রকাশ, এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এটাকে এ ট্রান্সপোজ টি দ্বারা, বড় হাতের টি দ্বারা, অথবা একটা বার সাইন দ্বারা এটাকে প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে আর একটা বিষয় একটু জেনে রাখো, এটা কত ছিল? 2 টাইমস 3 ম্যাট্রিক্স, এটা ছিল 3 টাইমস 2 ম্যাট্রিক্স। তো এর সারির সংখ্যা কত ছিল? 2, কিন্তু এর কলাম সংখ্যা কত হয়েছে এবার? 2। তার মানে সারিগুলি কলামে পরিণত হয়েছে এবং কলামগুলি সারিতে পরিণত হয়েছে, এটা থেকেও বোঝা যায়। ঠিক আছে, তো এটাও একটু খেয়াল করে। আমি এর কিছু প্রপার্টিজ লিখে দিই, এর কিছু প্রপার্টিজ একটু মনে রাখো। প্রপার্টিজ, আচ্ছা প্রপার্টিজ গুলো কি কি? এক নম্বর প্রপার্টিজ হচ্ছে এ ট্রান্সপোজ, একে যদি আবার ট্রান্সপোজ করা হয় তাহলে এই ম্যাট্রিক্সে ফিরে আসে। এগুলো তোমরা খাতায় একটু নোট করে রেখে দিবা, অবশ্যই অ্যাডমিশনে খুব কাজের জিনিস, কাজে লাগবে এগুলো। ঠিক আছে, অ্যাডমিশনে খুব কাজে লাগবে। ইন্টারের পরীক্ষায় এতটা ইম্পর্টেন্ট না, তারপরেও আছে, এমসিকিউতে আছে কিছু কিছু, বাট অ্যাডমিশনে খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এখানে কেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। আমি সামনে কনস্ট্যান্ট, আমি সামনে যত জায়গায় কে লিখবো সবগুলোই কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে বা স্কেলার। আচ্ছা, এ বি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, 5 নম্বর হচ্ছে কোন একটা অবেদক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সই ফিরে আসে, অবেদকই ফিরে আসে। তার মানে অবেদক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যা, অবেদকও তাই, সেম। ওকে, তাহলে এই যে এই প্রপার্টিজগুলো তোমরা একটু মনে রাখো। 5টা প্রপার্টিজ আছে, 5টা একটু মনে রাখো। ওকে, নেক্সটে আমাদের বলছে যে, নেক্সটে বলছে কত নাম্বার এটা? 20 নাম্বার। প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি? সাপোজ কোনো একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্সই ফিরে আসে, তাহলে এ কে বলা হয় সিমেট্রিক বা প্রতিসম। কোন একটা ম্যাট্রিক্স এ, সেই ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি তাহলে যদি সেই ম্যাট্রিক্সই ফিরে আসে তাহলে সেটা একটা প্রতিসম। এটা অবশ্যই একটা বর্গ হইতে হবে, এটা একটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। এই ক্ষেত্রে একটা বিষয়, এ আই জে সমান সমান এ জে আই অলওয়েজ সেম হবে। কিভাবে সেটা আমরা সামনে আলোচনা করব। যেমন একটা উদাহরণ দিই, যেমন মনে করো এ, এটা 3 টাইমস 3 নিই, মনে করো 1 2 3 2 5 6 3 6। আচ্ছা, এটা দি এ, এটা দি বি,
এটাতে সি। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা জিনিস দেখবা যে এর মুখ্য কর্ণের ভুক্তিগুলো যাই হোক না কেন, এর এই ভুক্তিগুলো দেখো অলওয়েজ সেম হয়, এই ভুক্তিগুলো অলওয়েজ সেম হয়, ঠিক আছে, এই ভুক্তিগুলো অলওয়েজ সেম হয়। তো আমরা যে কোনো একটা ভুক্তি ধরি, মনে করো আমরা এই ভুক্তিটা নিলাম যে 3, তো এর অবস্থানটা কেমন, কত, প্রথম পর্যায়, কত নাম্বার কলাম, 3-তে। তাহলে এর আই আর জে কত, 3, আই কত, 1, এবং এই ভুক্তিটা কি সেম না, একটু আগে দেখাইছি, তার মানে এইটা কত, এ হচ্ছে এটা 3,1, তাহলে এর আই কত, 3, এর জে কত, জে হচ্ছে 1। তাহলে একটা জিনিস দেখো যে A13 আর A31 এই দুটা ভুক্তি কি সেম না, দুটাই তো এই যে এই দুইটাই তো 3, এই দুইটাই তো 3, তাহলে যদি দুইটাই সেম হয় তাহলে এ আই জে ইজ ইকুয়ালস টু এ জে আই না, বুঝতে পারছো? মানে এটা যদি 1-3 হয় তাহলে কোন একটা ভুক্তি যদি মনে করো 1-3-তে আছে, তাহলে সেই ভুক্তিটা 3-1-এ সেম হবে, যেমন এই যে এটা A31-এও সেম ভুক্তিটাই আছে। এই কারণে এখানে আমি বলছিলাম যে এ আই জে সমান সমান এ জে আই। প্রথম ম্যাট্রিক্স প্রথম যে কোনো একটা ভুক্তির আই জে ঠিক উল্টা জে আইটা আমাদের কি বলবো প্রতিসম ক্ষেত্রে বসে যাবে, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়ে যাবে আর কি। ওকে, এরপর হচ্ছে বক্র প্রতিসম। বক্র প্রতিসম, তো বক্র প্রতিসমর ক্ষেত্রে কত, 21 নম্বর, বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, বক্র প্রতিসম আর প্রতিসমর মধ্যে তফাৎ একটাই, বক্র প্রতিসমর ক্ষেত্রে এ ট্রান্সপোজ করলে মাইনাস এ আসে, মূল যে ম্যাট্রিক্স সেইটা স্কিউ সিমেট্রিক, আমাদের মূল যে ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে তাকে ট্রান্সপোজ করলে যদি আমি ট্রান্সপোজ করলে তাহলে আমাদের মাইনাস এ ম্যাট্রিক্সের সমান হয়, নেগেটিভ, তাহলে তাকে বলা হয় বক্র। এখন যে জায়গায় বক্র দেখবা সেখানে একটা করে নেগেটিভ ভ্যালু আসবে সামনে, আমি দেখাবো সামনে। তো এটা একটা কি হইতে হবে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, অবশ্যই এ একটা বর্গ ম্যাট্রিক্স হবে। এই ক্ষেত্রে এ আই জে সমান সমান মাইনাস এ জে আই হবে, এটা হইতেই হবে। এবং মুখ্য কর্ণের প্রতিটি উপাদান বা ভুক্তি শূন্য হবে, কেমন, একটা উদাহরণ দিই। মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে যে এ 1 -2 -1 বি 4 2 -4 সি। এখন এখানে অবশ্যই কি হবে, মুখ্য কর্ণের প্রতিটি উপাদানের ভুক্তি যেহেতু 0 হবে, তাহলে আমরা এখানে কি করতে পারি, এইগুলোকে 0 বানিয়ে দেবো, এইগুলোকে আমরা 0 বানিয়ে দেবো, 0 0। ওকে, কেন 0 হচ্ছে একটু পরে আসি। এবং প্রতিসম ম্যাট্রিক্সের মতন এই দুইটা এবং এই দুইটা, এগুলো কি এই কর্ণ মানে এই বরাবরগুলো ভুক্তিগুলো কিন্তু সেম, বাট আগেরটাই সেম ছিল চিহ্ন সহ, এখানে চিহ্ন দুইটা আলাদা,
দুইজনের চিহ্নই আলাদা। যেমন আমি এইটার এবং এইটা একটু বিবেচনা করি। মনে করো সাপোজ এটা কত, -2, তাহলে এ 1 3 কত আছে, -2তে আছে, -2 আছে। তো এখানে 1টা কত, আই, 3টা কত, জে। আবার এইটার দিকে যদি একটু তাকাই, তাহলে এটা কত আছে, 3 1 এ না, 3 1 এর ভ্যালু কত, 2। এখন আমি যদি এইটাকে লিখি যে মাইনাস দিয়ে -2, কোনো ঝামেলা কি আছে, কোনো ঝামেলা নাই। এইবার মাইনাস এই 2 এর ভ্যালু কত, এ 1 3 ছিল না, 1 3। তাহলে দেখো যে এই যে ভুক্তি 3 1 এর যে ভুক্তিটা, সেই ভুক্তিটার আই আর জে দুইটাই এইখানে এসে চেঞ্জ হয়ে গেছে, জে আই হয়ে গেছে। মনে করো এটা এর যেটা জে ছিল, এর সেটা আই, মানে এটা জে, এই জেটা এখানে, এবং এই আইটা আমি যদি এখানে লিখি, তাহলে দুইটার ক্ষেত্রে সেম আসছে, শুধু এখানে কি হবে, একটা আগে একটা মাইনাস আসবে। তাহলে সেই ক্ষেত্রে লেখা যায় না এ আই জে সমান সমান মাইনাস এ জে আই, মানে এর যেটা সারি এবং কলাম ছিল, সেই কলামটা এর সারি হয়ে গেছে, এর সারিটা এর কলাম হয়ে গেছে। ঠিক আছে, যেমন এই যে এই সারিটা এর কলাম হয়ে গেছে, এই কলামটা এর সারি হয়ে গেছে, শুধু মাঝে একটা মাইনাস চলে আসছে। এখন এখান থেকে একটা ফাইন্ডিংস পাওয়া যায় কিভাবে, দেখো মুখ্য কর্ণের ক্ষেত্রে, মুখ্য কর্ণের আই আর জে কি অলওয়েজ সেম না? তার মানে এ আই জে, এটাকে আমি ডেফিনেটলি লিখতে পারি এ আই আই, কোনো ঝামেলা নেই, কারণ আই আর জে তো সেম। আচ্ছা, তাহলে আমাদের এখন বক্র প্রতিসমের ক্ষেত্রে যেহেতু এ আই জে সমান সমান মাইনাস এ জে আই, তাহলে আমরা বলতে পারি এ আই আই সমান সমান মাইনাস এ আই আই। এখন দেখো এই এ আই আই যদি ওই পাশে চলে যায়, তাহলে কত আসে, 2 এ আই আই ইজ ইকুয়ালস টু 0। তাহলে এ আই আই ইজ ইকুয়ালস টু কত, 0। এবং এ আই আই সমান সমান কত, এ আই জে না? তার মানে আমাদের মুখ্য কর্ণ যখন এ আই এবং জে সমান, তখন মুখ্য কর্ণের ভুক্তি সমূহের উপাদান কি হবে, শূন্য হবে। এই কারণে এটা শূন্য হয়েছে। ওকে, তো এটা একটু অবশ্যই মাথায় রাখবা। এখন এদের কিছু প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে। প্রপার্টিজ, আচ্ছা সেটা কি, 1 নাম্বার প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যেমন এ একই ক্রমের যদি হয় n টাইমস n, মানে একটা বর্গ ম্যাট্রিক্স হলে, একটা বর্গ ম্যাট্রিক্স হলে সেই বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফল প্রতিসম হবে, প্রতিসম হবে। ওকে, 2 নাম্বার এ প্রতিসম হলে এ যদি প্রতিসম হয়, তাহলে ট্রান্সপোজের পাওয়ার অথবা ম্যাট্রিক্সটাকে পাওয়ার করে পরে ট্রান্সপোজ করলেও সেম ভ্যালুটাই আসে, 3। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে এ ও বি প্রতিসম হলে এ আর বি যদি প্রতিসম হয়, তাহলে এই ক্ষেত্রে এ প্লাস মাইনাস বি, এ বি প্লাস বি এ দুইটাই প্রতিসম হবে। ওকে, 2 নম্বর
এ বি মাইনাস বি এ, এটা এ বি মাইনাস বি এ বক্র প্রতিসম হবে। এ বি মাইনাস বি এ অবশ্যই বক্র প্রতিসম হবে, ঠিক আছে। ওকে, এরপরে 4 নম্বর, এ ও বি বক্র প্রতিসম হলে 1 নম্বর, এ প্লাস মাইনাস বি কমা এ বি মাইনাস বি এ এটাও বক্র প্রতিসম হবে। 2 নম্বর, কিন্তু পজিটিভ এ বি প্লাস বি এ এটা প্রতিসম হবে, এটা প্রতিসম হবে। 5, এ বক্র প্রতিসম হলে এ যদি একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এ টু দি পাওয়ার 2n প্রতিসম হবে। 2 নম্বর, এ টু দি পাওয়ার 2n প্লাস 1 বক্র প্রতিসম হবে। কে এ, কে একটা স্কেলার বা কনস্ট্যান্ট, এটাও আমাদের বক্র প্রতিসম হবে, ঠিক আছে, প্রতিসম হবে। আচ্ছা, এখানে এনটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে একটা বিষয় খেয়াল করো, এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এই 2nটা কত হবে? 2nটা জোড় হবে না? আর 2n প্লাস 1টা কত হবে? এটা বিজোড় হবে, এটা বিজোড় হবে। তার মানে এ যদি বক্র প্রতিসম হয় তার পাওয়ার যদি জোড় হয় প্রতিসম, বিজোড় হইলে বক্র প্রতিসম, সিম্পল। ওকে, এবং তার যেই কনস্ট্যান্ট ওই বক্র প্রতিসম ওটার সাথে যদি কোনো কনস্ট্যান্ট গুণ করা হয় তাহলে তাদের ভ্যালুও বক্র প্রতিসমই আসে। ওকে, নেক্সটটা আমাদের বলছে কত, 22 নম্বর, লম্ব বা উলম্ব ম্যাট্রিক্স অর্থোগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, লম্ব বা উলম্ব ম্যাট্রিক্সটা কি? লম্ব বা উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফল, কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফল যদি আমার অভেদক ম্যাট্রিক্স আসে, সেই ক্ষেত্রে মূল যে ম্যাট্রিক্সটা তাকে বলা হয় লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স বলে কোন একটা ম্যাট্রিক্স অথবা তার বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফল যদি আমাদের একটা অভেদক ম্যাট্রিক্স আসে। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস, সেটা হচ্ছে এ ট্রান্সপোজ আর এ ইনভার্স সেম আসে। যদি এ একটা লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে তার ট্রান্সপোজ এবং তার ইনভার্স ম্যাট্রিক্স অলওয়েজ সেম আসে। তারপরে এ ও বি লম্ব ম্যাট হলে তাদের গুণফল এ বিও লম্ব হয়, লম্ব ম্যাট্রিক্সই হয়। এটা একটা ফাইন্ডিংস। ঠিক আছে, তারপরে এ লম্ব
ম্যাট হলে ট্রান্সপোজ, এটা তো হবে আমরা আগেই জানি, কিন্তু এই দুইটাও আলাদা করে আবার লম্ব ম্যাট্রিক্স হয়, এরা নিজেরাও আবার একটা লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিই, মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, এখানে দিলাম হচ্ছে cos x, এখানে দিলাম হচ্ছে sin x, এখানে দিলাম মাইনাস sin x, এখানে cos x। এখন এর ট্রান্সপোজ করলে কত আসতেছে? ট্রান্সপোজ করলে আসতেছে হচ্ছে cos x, এখানে আসবে sin x, এখানে আসবে মাইনাস sin x, এখানে আসবে cos x। তাহলে এ আর এ ট্রান্সপোজ যদি আমি করি তাহলে কি আসবে? দেখো এই কলাম দ্বারা এই সারিকে গুণ করতে হবে, তাহলে cos স্কয়ার x জায়গায় ধরবে না, দেখো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, আর এই কলাম দ্বারা দ্বিতীয় সারিকে যদি গুণ করি তাহলে থাকে মাইনাস cos x sin x প্লাস cos x sin x। সেকেন্ড কলাম দ্বারা প্রথম সারিটাকে যদি গুণ করি তাহলে আসে মাইনাস sin x cos x প্লাস cos x sin x। ওকে, দ্বিতীয় কলাম দ্বারা দ্বিতীয় সারিকে যদি গুণ করি তাহলে দেখো মাইনাস মাইনাস sin স্কয়ার প্লাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x থাকে। এখন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তার মানে এটা হচ্ছে 1 0 0 1, তার মানে এটা কি আমাদের, এটা একটা অভেদক ম্যাট্রিক্স চলে আসছে, এটা আমাদের একটা অভেদক ম্যাট্রিক্স চলে আসছে। ওকে, তো এই ক্ষেত্রে আর একটা বৈশিষ্ট্য জেনে রাখো যে নির্ণায়কের মান, উলম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান প্লাস মাইনাস 1 হবে অথবা মাইনাস 1 হবে, প্লাস 1 অথবা মাইনাস 1 এর মধ্যে যে কোনো একটা হবেই হবে, যেমন আমি যদি এই ম্যাট্রিক্সটাই লিখি যে cos x sin x মাইনাস sin x cos x, তো এটাকে যদি আমি গুণ করি cos স্কয়ার x মাইনাস সূত্রের sin প্লাস মাইনাস sin স্কয়ার x, তো মাইনাস sin স্কয়ার x, তো এখান থেকে কি পাচ্ছি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, এটা ভ্যালু কত 1, তার মানে প্লাস 1 আসতেছে, কোনো কোনো ক্ষেত্রে মাইনাস 1ও আসতে পারে। তো যাই হোক নির্ণায়কের মান সবসময় উলম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সবসময় হয় প্লাস 1 আসবে অথবা মাইনাস 1 আসবে। ওকে, নেক্সটের আমাদের আছে 23 নম্বর ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার। আজ বোধহয় শেষ করতে পারবো না। আচ্ছা দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি? যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তাহলে তাকে বলা হয় ব্যতিক্রমী, কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই ক্ষেত্রে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্স বা ইনভার্স ম্যাট্রিক্স সম্ভব না। কেন সম্ভব না আমরা ইনভার্স করার সময় এগুলো আলোচনা করব, ঠিক আছে। এরপরে 24 নম্বর অব্যতিক্রমী ম্যাট্রিক্স। বা নন সিঙ্গুলার। আচ্ছা, অব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি?
অব্যতিক্রমী ম্যাট্রিক্সটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স তার নির্ণয়কের মান যদি শূন্য না হয় তাহলে এ একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, দুই ক্ষেত্রে ব্যতিক্রম এবং অব্যতিক্রম দুই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বর্গম্যাট হবে, অবশ্যই এটা একটা বর্গম্যাট হবে, এটা আমি লিখতে ভুলে গেছি, তোমরা অবশ্যই এটা লিখে নাও যে এখানে বর্গম্যাট হবে, এ একটা বর্গম্যাট, মানে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী দুইটা একটা বর্গম্যাট হবে। কেন হবে? কারণ যার নির্ণায়কের মান আমাদের বের করতে হয়, তো নির্ণায়কের মান আমাদের বর্গম্যাট ছাড়া বের করা যায় না, সুতরাং এটা অবশ্যই আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স তার নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে সেটা ব্যতিক্রম, আর যদি শূন্য না হয় সেটা অব্যতিক্রম। এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্স সম্ভব বা ইনভার্স ম্যাট্রিক্স সম্ভব। ঠিক আছে? আচ্ছা, এরপরে 24, 25, দেখো 25 নম্বরটা হচ্ছে অনুবন্ধী। অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স, অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স। আচ্ছা, অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি? অনুবন্ধী ম্যাট্রিক্সটা হচ্ছে কোন জটিল ম্যাট্রিক্সের জটিল ম্যাট্রিক্স কি যার যে কোনো একটা উপাদান, মিনিমাম একটা উপাদান যদি জটিল সংখ্যা হয়। আচ্ছা, জটিল সংখ্যা কাকে বলে সেটা আমি একটু বুঝাই দেবো, অল্প একটু বুঝাই দেবো। বিস্তারিত একটা অধ্যায় আছে তোমাদের সেকেন্ড পেপারে 3 নম্বর অধ্যায়, তো সেখানে যে তোমরা ভালোভাবে বুঝবো আর কি বিষয়টা, বাট এখানে আমি একটু বুঝাই দেবো জটিল সংখ্যাটা কি। তো দেখো, জটিল সংখ্যাটা হচ্ছে সাপোজ এক্স স্কোয়ার সমান সমান যদি -1 হয়, তো আমাদের এসএসসি লেভেলে বলছিল যে এটা অগ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না। আসলে তা না, সবকিছু গ্রহণযোগ্য। তো এইটাকে আমরা তখন লিখতে পারি প্লাস মাইনাস দিয়ে √(-1). তো এই যে রুটের ভিতরে -1, এইটাকে লেখা হয় হচ্ছে আয়োটা দ্বারা। এই আই মানে হচ্ছে আয়োটা, ঠিক আছে? এই আইটাই হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার, ওকে? তো এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যা। সেই ক্ষেত্রে আমাদের যে সংখ্যাটা আসে সেটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যা। তো জটিল সংখ্যাকে সাধারণত x প্লাস iy দ্বারা প্রকাশ করা হয়, যেখানে x প্লাস iy-টা কি? মনে করো 2 প্লাস 3i। তো জটিল সংখ্যার একটা অংশ হচ্ছে বাস্তব আর একটা অংশ কাল্পনিক। জটিল সংখ্যা একটা বাস্তব আর একটা কাল্পনিক অংশ, দুইটা অংশে ভাগ করা হয়। যেমন যদি কোনো জটিল সংখ্যা i হয় তাহলে তাকে লেখা যায় 0 প্লাস i, তার মানে তার বাস্তব অংশটা নাই, শূন্য। এই কারণে শুধু তার কাল্পনিক অংশই আছে। যদিও এটাকে বলা হয় আবার পিওর ইমাজিনারি নাম্বার, সেটা আলাদা বিষয়, সেটা জটিল সংখ্যা করানোর সময় আমরা ডিটেইলে সেটা আলোচনা করব। ওকে? তো যাই হোক, এখন আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে যে কোনো জটিল ম্যাট্রিক্সের, তার মানে কোন একটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর মধ্যে কিছু না কিছু একটা জটিল সংখ্যা থাকবে। তো যদি কোনো জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী বের করা যায় তাহলে তাকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। যেমন কোন জটিল ম্যাটের অনুবন্ধী ম্যাট্রিক্সকে অনুবন্ধী ম্যাটকে অনুবন্ধী ম্যাট্রিক্স, কোন জটিল ম্যাটের ভুক্তিগুলোর অনুবন্ধী সংখ্যাকে, এখানে ভুক্তিগুলি লিখি, আসলে সংখ্যাটা বানাই লেখা যাচ্ছে না, ভুক্তিগুলির অনুবন্ধী সংখ্যাকে, সংখ্যা দ্বারা গঠিত ম্যাটকে, সংখ্যা দ্বারা
গঠিত গঠিত ম্যাটকে অনুবন্ধী ম্যাট বলে। ঠিক আছে, কোনো জটিল সংখ্যা ম্যাটে কোনো জটিল ম্যাটের ভুক্তিগুলি অনুবন্ধী সংখ্যা দ্বারা গঠিত ম্যাটকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। তো সাধারণত একে এ বার দ্বারা প্রকাশ করা হয়। মনে করো কোনো একটা জটিল ম্যাট্রিক্স আমি ধরে নিলাম 2 2 + 3i এবং 1 - 2i 2। তো এটা যদি হয় তাহলে এই এটা কি, এই এটা হচ্ছে আমাদের জটিল ম্যাট্রিক্স। জটিল ম্যাট্রিক্স যার এটা কি জটিল সংখ্যা এবং এইখানে এটা হচ্ছে জটিল সংখ্যা। তাহলে এই জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী জটিল ম্যাট হবে হচ্ছে 2 2 - 3i 1 + 2i 2। তো এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? অনুবন্ধী জটিল ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় হচ্ছে এ বার দ্বারা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা অনুবন্ধী বুঝবো কিভাবে? দেখো, অনুবন্ধী মানে মনে করো a + ib, এটা যদি কোনো একটা জটিল সংখ্যা z দ্বারা প্রকাশ করে, যদি z হয় তাহলে z বার সমান সমান আসবে a - ib। চিহ্নটা পরিবর্তন হবে i এর আগের সংখ্যাটা, মানে i এর ক্ষেত্রে i যার সাথে আছে মানে কাল্পনিক অংশের মানে যে চিহ্নটা, সেই চিহ্নটা পরিবর্তন হবে। যদি আমার কখনো এরকমও হয় যে -2 + 3i, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে -2 + 2 হবে না, সেই ক্ষেত্রে -2 - 3i হবে অনুবন্ধীটা। ঠিক আছে, এর অনুবন্ধী আমার চেঞ্জ হবে কি শুধু এই যে i এর আগে, কাল্পনিক অংশের আগে। তাহলে কোন একটা জটিল ম্যাট্রিক্স যদি আমাদের 2 + 3i হয়, তার অনুবন্ধীটা কি হবে? অবশ্যই এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হবে। তো এটাকে প্রকাশ করা হয় কি এ বার দ্বারা। ওকে, তো এর কিছু প্রপার্টিজ আছে, তো প্রপার্টিজ গুলো কি কি? প্রপার্টিজ, আচ্ছা, প্রপার্টিজটা হচ্ছে 1 নম্বর, তাকে যদি আবার করা হয় কোনো একটা জটিল ম্যাট্রিক্স, তার জটিল ম্যাট্রিক্সকে অনুবন্ধী করে সেই অনুবন্ধীকে যদি আবার অনুবন্ধী করা হয় তাহলে এবং করলে তাহলে আমাদের প্রথম জটিল ম্যাট্রিক্সটা ফিরে আসে। জটিল ম্যাটটা কি আসে? ফিরে আসে। 2 নম্বর, a + b কোনো দুইটা ম্যাট্রিক্সের যোগফলকে যদি অনুবন্ধী করা হয় এবং তাদের আলাদা আলাদাভাবে অনুবন্ধী করে যোগ করলে মান সেমই আসে। তারপরে এখানে কে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, কোনো কনস্ট্যান্ট যদি গুণ আকারে থাকে বা কমন নেওয়া যায়, তো কমন নিয়ে সেটাকে বাইরে দিয়ে আমাদের এর মাথায় অনুবন্ধী ম্যাট্রিক্স চলে আসে, এইভাবে লেখা যায় তাকে। তারপরে a বার b বার এটাকে লেখা যায় দুইটা ম্যাট্রিক্সের গুণফল, তার অনুবন্ধী ম্যাট্রিক্সকে a বার এবং b বার দ্বারা লেখা যায়। ওকে, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে 26 নম্বর, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সপোজ অফ কনজুগেট। ট্রান্সপোজ অফ কনজুগেট ম্যাট্রিক্সটা কি? কোনো একটা, এটাকে সাধারণত আচ্ছা, কোনো একটা জটিল ম্যাট্রিক্স, সেই জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী করে তাকে ট্রান্সপোজ করলে অথবা তাকে ট্রান্সপোজ করে অনুবন্ধী করলে যেই ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাকে
অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বলে। কোনো অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কে বলা হয় হচ্ছে কি, মানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। যেমন এখানে কি, এখানে এ আমাদের জটিল ম্যাট্রিক্স, এ বার এটা কি, এটা আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স, এ বারকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে পাওয়া যায় অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তো এই ক্ষেত্রে একটা জিনিস যে এ বার মানে অনুবন্ধীকে বিম্ব করা আর ওই জটিল ম্যাট্রিক্সকে আগে ট্রান্সপোজ করে বিম্ব করে পরে অনুবন্ধী করলেও মানটা আমাদের সেমই আসে, তাকেও আমাদের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, অনুবন্ধী বিম্বকে এ থেটা দ্বারা প্রকাশ করে, এ থিটা। থিটা যদি বাংলাদেশে আবিষ্কার হতো তাহলে এটাকে বলতে হচ্ছে কি, পেট কাটা শূন্য। সেটাকে কি বলতো, পেট কাটা শূন্য। ওকে, নেক্সট আমাদের কি বলছে, আচ্ছা এর কিছু প্রপার্টিজ আগে লিখে দিই। এর কিছু প্রপার্টিজ আছে, তো প্রপার্টিজ গুলো কি কি, প্রপার্টিজ 1 নম্বর যেটা একটু আগে লিখছি সেটা, 2 অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে যদি আবার অনুবন্ধী বিম্ব করা হয় তাহলে আবার সেই জটিল ম্যাট্রিক্স ফিরে আসে। 3 a প্লাস বি কে অনুবন্ধী বিম্ব করা আর তাদেরকে আলাদা আলাদা করে অনুবন্ধী বিম্ব করা সেম। এইখানেও আমাদের কেটাকে কনস্ট্যান্ট বাইরে নিয়ে গেলেও আমাদের সেমই থাকে। 5 নাম্বার, কোনো দুটো ম্যাট্রিক্সের গুণফলকে অনুবন্ধী বিম্ব করলে আমাদের তাদের, এইখানে কিন্তু ক্রমটা চেঞ্জ হয়েছে, দেখো এখানে ক্রমটা চেঞ্জ হয়েছে, এটা ইম্পর্টেন্ট। ক্রম মানে হচ্ছে অর্ডারটা চেঞ্জ হয়েছে, এ বি ছিল এখানে বি এ হয়েছে, বি থেটা এ থেটা। ওকে, তো এইখানে একটা জিনিস বি থেটা এ থেটা যেটা কিন্তু ট্রান্সপোজের বেলায়ও ছিল, বাট এটা কিন্তু আমাদের বিম্ব ম্যাট্রিক্সের বেলায় নাই, এই চেঞ্জটা হয় নাই আর কি, বাট এটা ট্রান্সপোজের বেলায় কিন্তু চেঞ্জ হয়েছে। তো অনুবন্ধী ট্রান্সপোজের বেলায় চেঞ্জ হয়েছে, তার মানে একটা জিনিস কিন্তু এখানে কমন, সেটা কি, যখনই ট্রান্সপোজ আসতেছে তখনই আমার এইখানে গুণফলটা কি আগে ক্রম পরিবর্তন করতেছে, অর্ডার পরিবর্তন করতেছে। এ বি ছিল বি এ হয়েছে, এটা কিন্তু খুব খেয়াল করে করবো, ঠিক আছে। ওকে, এই পর্যন্তই থাক।